সুপ্রভাতম ছাত্ররা, আজকে আমরা আলোচনা করব সিক্সথ পেপারের থার্ড ইউনিট কারক প্রকরণ। এই কারক প্রকরণ বিষয়টি আমরা পড়ব বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী এই বই থেকে, এই গ্রন্থ থেকে, যার রচয়িতা হলেন ভট্টজি দীক্ষিত। তোমরা ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে কারক প্রকরণের সংক্ষিপ্ত বিষয় জানো, যেমন আমাদের সংস্কৃত ব্যাকরণে 7টি বিভক্তি রয়েছে এবং 6টি কারক আছে। বিভক্তিগুলোর মধ্যে ষষ্ঠী বিভক্তি কারক নয়, কেননা আমরা পড়েছি ক্রিয়ান্বয়িত্বম কারকত্বম, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যার সম্পর্ক থাকে তাকেই বলা হয় কারক। কিন্তু ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই ষষ্ঠী বিভক্তি কারক নয়। ষষ্ঠী বিভক্তিকে বলা হয় সম্বন্ধে ষষ্ঠী। তো ষষ্ঠী বিভক্তি ছাড়া বাকি থাকলো 6টি বিভক্তি। এই 6টি বিভক্তিকে নিয়ে 6টি কারক হয়। কর্তৃকারক প্রথমা বিভক্তি, কর্মকারক দ্বিতীয়া বিভক্তি, করণকারক তৃতীয়া বিভক্তি, সম্প্রদানকারক চতুর্থী বিভক্তি, অপাদানকারক পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি সম্বন্ধে ষষ্ঠী কারক নয়, এবং অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। এই সমস্ত বিষয়গুলো আমরা আগে পড়েছি। এখন আমরা সেই কারক প্রকরণের মধ্যে প্রথম যে কারক কর্তৃকারক প্রথমা বিভক্তি, এর প্রথম সূত্রটি, অর্থাৎ একটি ইম্পর্ট্যান্ট সূত্র কর্তৃকারকের, সেই প্রথম সূত্রটি আমরা পড়ব। সূত্রটির নাম কি, অর্থাৎ সূত্রটি কি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে কি প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। সূত্রটি হলো কি না প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। এখানে প্রত্যেক শব্দকে আমাদেরকে বুঝতে লাগবে। প্রাতিপদিকার্থ, প্রতিপদিকের অর্থকে বলা হয় প্রাতিপদিকার্থ। প্রতিপদেও বললে আমরা সামান্যত বুঝতে পারি প্রতিপদ, প্রত্যেক পদ। একটি পদ উচ্চারণের মাত্রে যে অর্থকে বোঝায় তাকেই বলা হয় প্রাতিপদিকার্থ। তারপরে লিঙ্গ জানো, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ সংস্কৃত রয়েছে। পরিমাণ অল্প, বহুত, অল্প, অনেক, এক, অনেক, এগুলো সব পরিমাণ। বচন এক বচন, দ্বিবচন, বহু বচন, এগুলো তোমরা জানো। মাত্রে প্রথমা, তাহলে প্রথমে একটি এই সূত্রতে দুটো শব্দ রয়েছে। প্রথম শব্দ কি প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, দ্বিতীয় শব্দটি কি প্রথমা। তাহলে কোথায় প্রথমা মানে প্রথমা বিভক্তি। তাহলে কোথায় প্রথমা বিভক্তি হবে না প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। সূত্রটাকে বুঝার আগে প্রথম যে পদটি রয়েছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, একে আমাদেরকে বুঝতে লাগবে বিশ্লেষণ করে। সেই প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে যে শব্দটি রয়েছে সেটি একটি কম্পাউন্ডেড ওয়ার্ড, অর্থাৎ একটি সমস্ত পদ। সেখানে সমাস রয়েছে। তাহলে কি সমাস এখানে আছে বুঝতে লাগবে। সমাস রয়েছে দ্বন্দ্ব সমাস। কি সমাস রয়েছে না দ্বন্দ্ব সমাস রয়েছে। কেমন দ্বন্দ্ব সমাস? যেমন পড়েছো তোমরা দ্বন্দ্ব সমাসে রাম চ শ্যাম চ, রাম শ্যামৌ, রাম চ শ্যাম চ গোপালশ্চ,
রাম শ্যাম গোপালাহ, এই যে দ্বন্দ্ব সমাস পড়েছিল সেই দ্বন্দ্ব সমাস হয়েছে এই সূত্রের প্রথম পদে। এবং সেই পদের লাস্টের যে শব্দটি রয়েছে কি মাত্রে, লাস্টের শব্দটা কি আছে মাত্র বা মাত্রে রয়েছে, মাত্র শব্দের সপ্তমী বিভক্তি হয়েছে মাত্রে। তাই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটি নিয়ম আছে, নিয়মটি কি না দ্বন্দ্বান্তে শ্রূয়মাণং পদম প্রত্যেকম অনুসম্বধ্যতে। স্ক্রিনে তোমরা দেখতে পারবো এটা কি আছে, দ্বন্দ্বান্তে শ্রূয়মাণং পদম প্রত্যেকম অনুসম্বধ্যতে, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের শেষে, দ্বন্দ্ব সমাসান্ত একটি পদের শেষে যে শব্দটি বা যে পদটি থাকবো সেই পদটি দ্বন্দ্ব সমাস অন্তর্ভুক্ত প্রত্যেক পদের সঙ্গে সংযুক্ত হবে। আবার বলছি, দ্বন্দ্ব সমাসান্ত পদের শেষে যে পদটি থাকবো সেই অন্তিম পদটি পূর্বোক্ত তার আগে আসা যতটি পদ রয়েছে তার সঙ্গে পৃথক পৃথক ভাবে সংযুক্ত হবে। কোন সূত্রে না দ্বন্দ্বান্তে শ্রূয়মাণং পদম প্রত্যেকম অনুসম্বধ্যতে। তো এই সূত্র বা এই ন্যায় যদি এখানে অ্যাপ্লিকেবল হয়, তাহলে যে আমাদের সূত্রের যে প্রথম পদটি রয়েছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে দ্বন্দ্ব সমাস আছে, এবং এই দ্বন্দ্ব সমাসান্ত শব্দের বা পদের লাস্ট শব্দ বা পদটি কি আছে মাত্রে। তাহলে নিয়মানুসারে সেই মাত্র শব্দটি কার সঙ্গে লেগে যাবে না প্রাতিপদিকার্থ মাত্রে, লিঙ্গ মাত্রে, পরিমাণ মাত্রে, বচন মাত্রে। তাহলে মাত্র শব্দটা কার সঙ্গে লেগে যাবে না তার আগে যে চারটি শব্দ রয়েছে, কি কি চারটি শব্দ, প্রাতিপদিকার্থ, লিঙ্গ, পরিমাণ, বচন, এর প্রত্যেকের সঙ্গে সংযুক্ত হবে। তাহলে প্রত্যেকের সঙ্গে যদি সংযুক্ত হয়ে যায় তাহলে সূত্রটা কত ভাগে বিভক্ত হয়ে যাবে, 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। কেমন না প্রথম সূত্রের অর্থ হবে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা, দ্বিতীয় লিঙ্গ মাত্রে প্রথমা, তৃতীয় কি হবে পরিমাণ মাত্রে প্রথমা, চতুর্থ কি হবে বচন মাত্রে প্রথমা। তাহলে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্রটিকে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে 4টি স্টেপ, 4 ভাগে বিভক্ত করে সূত্রটিকে ব্যাখ্যা করতে লাগবে। তাহলে প্রথম ভাগটা কি আমরা বললাম, প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। এখানে আমরা বুঝতে লাগবো প্রাতিপদিক এর অর্থ কি, এবং সেই প্রাতিপদিক অর্থ হলেই প্রথমা বিভক্তি হবে। প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা মানে কি, প্রাতিপদিকের অর্থ প্রাতিপদিকার্থ, এবং সেই প্রাতিপদিকার্থ বুঝাইলে প্রথমা বিভক্তি হয়। তাহলে এখানে প্রশ্ন আসছে কিং নাম প্রাতিপদিকম, প্রাতিপদিক বললে আমরা কি বুঝি না প্রত্যেক সংস্কৃত পদে 2টি মুখ্য অংশ থাকে, যথা প্রকৃতি অংশ ও প্রত্যয় অংশ। প্রকৃতি প্রত্যয় পড়ে এসেছে, যেমন রাম, এই পদে রাম বিসর্গ ছাড়া এটি হলো প্রকৃতি অংশ, এবং সুপ হলো প্রত্যয় অংশ। রাম প্লাস সুপ ইজিক্যাল টু কি হয় রাম হয়। অতএব যে প্রকৃতি প্রত্যয় সকলের সঙ্গে যুক্ত হওয়ার দ্বারা নামপদ নির্মাণ হয় তাকে ব্যাকরণের ভাষায় প্রাতিপদিক বলে। অর্থাৎ মূল শব্দটাকে কি বলা হয়, প্রাতিপদিক বলা হয়। বা অন্য একটু সোজা অর্থতে বুঝলে কি বুঝতে পারবো, প্রতিপদ ভব প্রাতিপদিক। প্রতিপদ মানে কি, যে কোনো একটি পদ বা শব্দ উচ্চারণ মাত্রে যে অর্থকে বোঝায় তাকেই বলা হয় প্রাতিপদিকার্থ। আবার সূত্রকার পাণিনি প্রাতিপদিকের 2 প্রকার অর্থ দিয়েছে। কি কি না অর্থবৎ
धातु अप्रत्यय प्रातिपदिकम अर्थात अर्थयुक्त धातु व प्रत्यय वर्जित शब्द स्वरूप के वो प्रातिपदिक बोले। उदाहरण बालक लता प्रभृति। যেমন বালক, বালকের সঙ্গে যখন সুপ প্রত্যয় যোগ হয় তখন বালকঃ হয়। এই বালকঃ হওয়ার আগে যে বালক শব্দ বিসর্গ ছাড়া তাকেই বলা হয় প্রাতিপদিক। এবং সেই বালককে উচ্চারণ করার মাত্র কি অর্থ আমরা বুঝি, একজন বালক বুঝি, তাকেই বলা হয় প্রাতিপদিকার্থ। তো পাণিনি বলেছেন কি না, অর্থবৎ ধাতু অপ্রত্যয় প্রাতিপদিকম, অর্থযুক্ত ধাতু এবং প্রত্যয়বর্জিত শব্দকেই বলা হয় প্রাতিপদিক। এবং দ্বিতীয় সংজ্ঞা তিনি দিচ্ছেন কৃত্তদ্ধিত সমাসাশ্চ। এর অর্থ কি, অর্থাৎ কৃদন্ত তদ্ধিত ও সমাস পদ সমূহ প্রাতিপদিকে পদবাচ্য। কৃদন্ত তদ্ধিত তোমরা পড়েছো, এগুলো সব এবং সমাসান্ত পদ এগুলো সব কি না প্রাতিপদিক অর্থ। তাহলে সামান্যত আমরা প্রাতিপদিকের অর্থ কি, প্রাতিপদিক কি বুঝলাম না, অর্থবৎ ধাতু, অর্থযুক্ত ধাতু এবং প্রত্যয় বর্জিত শব্দ, প্রত্যয় ছাড়া যে শব্দটি তাকেই বলা হয় কি প্রাতিপদিক। এবং সেই প্রাতিপদিকের অর্থকে বলা হয় প্রাতিপদিকার্থ। যেমন উদাহরণ, রাম প্লাস সুপ ইজ ইকুয়াল টু রাম। এখানে রাম বিসর্গ ছাড়া প্রত্যয় ছাড়া যেটা রাম, সেই রামটাই হলো কি প্রাতিপদিক। এবং সেই রাম পদটাকে উচ্চারণ মাত্রে আমরা কি বুঝি, একজন রাম, সেই অর্থটাকেই বলা হয় প্রাতিপদিকার্থ। সেই প্রাতিপদিকার্থে কি বিভক্তি হবে, প্রথমা বিভক্তি হবে। যেমন রাম বালক লতা এগুলো সব প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। এই হলো তোমার সূত্রের প্রথম ভাগের অর্থ। সূত্রের প্রথম ভাগের অর্থ হলো কি না প্রাতিপদিকার্থ, প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। এখন দ্বিতীয় অর্থটা দেখি আমরা। দ্বিতীয় অর্থ কি হবে, দেখো দ্বিতীয় অর্থ পড়ার আগে এখানে বুঝতে লাগবো যে উপরোক্ত প্রাতিপদিকের অর্থকে প্রাতিপদিকার্থ বলে, যেগুলো আমরা আলোচনা করলাম তাকে বলা হয় প্রাতিপদিকার্থ। কিন্তু প্রাতিপদিকার্থ বিষয়ে ব্যাকরণকারদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। এইগুলো সব তোমাদের জানার দরকার নেই, কিন্তু আমরা যে বই থেকে করতেছি এই কারক প্রকরণটি, সেই বইয়ের যে লেখক অর্থাৎ সিদ্ধান্ত কৌমুদী, বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীর যে বই এখানে লেখা আছে দেখো, সেই বইয়ের লেখক ভট্টজি দীক্ষিতের মতে প্রাতিপদিকার্থ কাকে বলা হয়, নিয়ত উপস্থিতিক প্রাতিপদিকার্থ। অর্থাৎ প্রাতিপদিকের উচ্চারণ মাত্রে যে অর্থ নিয়মিত রূপে উপস্থিত হয় তা প্রতিপাদ্য, তা হলো প্রাতিপদিকার্থ। অতএব এই সূত্র অনুসারে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথম বিভক্তি হয়। যেমন উচ্চেই, নিচেই, কৃষ্ণ, শ্রী, জ্ঞান। এই যে উদাহরণগুলো বলা হলো, এই উদাহরণগুলো কিন্তু পার্টিকুলারলি তুমি মনে রাখে লিখতে লাগবে। এই উদাহরণগুলোর মধ্যে উচ্চেই ও নিচেই অব্যয়পদ, অতএব অলিঙ্গ পদবাচ্য। অব্যয়পদ মানে বুঝো যার কোনো ব্যয় হয় না, সাত বিভক্তি, তিন বচন, তিন লিঙ্গে একই প্রকারের হয়, তাকে বলা হয় অব্যয়। অতএব এই অব্যয়গুলোকে কি বলা হচ্ছে, অলিঙ্গ পদবাচ্য বলা হয়। কৃষ্ণ, শ্রী, জ্ঞানম, যথাক্রমে কৃষ্ণ হলো পুংলিঙ্গ, শ্রী
শ্রী হলে স্ত্রীলিঙ্গ এবং জ্ঞানম হলে নপুংসকলিঙ্গ। তাহলে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা বুঝালে আমরা কি কি বুঝতে পারি না অলিঙ্গ শব্দ এবং নিয়তলিঙ্গ শব্দ সবগুলো চলে আসে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা বিভক্তি বললে। তাহলে আবার আমি রিপিট করি, সূত্রের প্রথম ভাগের অর্থ ছিল প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। প্রাতিপদিকের পাণিনি দুটো সংজ্ঞা দিয়েছেন, অর্থবৎ ধাতু প্রত্যয়বর্জিত শব্দকে প্রাতিপদিকার্থ বলা হয়, কৃত্যাদ্বৃত সমাসাশ্চ প্রাতিপদিক, সেই প্রাতিপদিকের অর্থকে বলা হয় প্রাতিপদিকার্থ। এবং আমাদের যে সিলেবাসে আছে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি, এর লেখক ভট্টজি দীক্ষিত প্রাতিপদিকার্থের সংজ্ঞা দিয়ে বলেছেন কি নিয়ত উপস্থিতিক প্রাতিপদিকার্থ, অর্থাৎ একটি প্রাতিপদিক উচ্চারণ মাত্রে যে অর্থকে বোঝায় তাকে বলা হয় প্রাতিপদিকার্থ। এবং উদাহরণ কি কি দিয়েছেন, উচ্চৈহি, নিচৈহি, কৃষ্ণ, শ্রী, জ্ঞানম। উচ্চৈ এবং নিচেই হলো উচ্চৈ এবং নিচে হলো অব্যয় পদ অর্থাৎ অলিঙ্গ পদ, এবং কৃষ্ণ, শ্রী এবং জ্ঞানম পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ। অতএব প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা বললে দুই প্রকারের শব্দকে বোঝায়, অলিঙ্গ শব্দ এবং নিয়তলিঙ্গ শব্দ অন্তর্ভুক্ত হয়ে যায়। দ্বিতীয় ভাগ এই সূত্রের আসি আমরা লিঙ্গ মাত্রে প্রথমা, অর্থাৎ লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা। লিঙ্গ মাত্রে প্রথমা মানে কি অর্থ হলো লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা, কেন অলরেডি প্রাতিপদিকার্থ অন্দরে অলিঙ্গ শব্দ এসেছে, এই জন্য সে অলিঙ্গ ছাড়া যেটা লিঙ্গ মাত্রাধিক্যে তাকেই বলা হবে প্রথমা। যেহেতু প্রাতিপদিকার্থে লিঙ্গ অন্তর্ভুক্ত হয়েছে সেই জন্য সূত্রস্থ লিঙ্গমাত্রের স্থানে লিঙ্গ মাত্রাধিক্য বলে বোঝা যায়, এবং এই লিঙ্গ মাত্রাধিক্য পদ দ্বারা নিয়ত লিঙ্গ শব্দসমূহকে গ্রহণ করা হয়েছে। উদাহরণ তটঃ, তটি, তটম। অনিয়ত লিঙ্গ, নিয়ত লিঙ্গ অলরেডি চলে আসছে প্রাতিপদিকের আন্ডারে, তো লিঙ্গ মাত্রে বা লিঙ্গ মাত্রাধিক্য প্রথমা বললে কি কি প্রকার শব্দকে বোঝাবে না অনিয়ত লিঙ্গ শব্দকে বোঝাবে। তটঃ, তটি, তটম। তটঃ, তটি, তটম। তো এখানে কি আছে না তটঃ একই শব্দ, তট হলো একটাই শব্দ, কিন্তু পুংলিঙ্গে হচ্ছে তটঃ, স্ত্রীলিঙ্গে হচ্ছে তটি এবং নপুংসক লিঙ্গে হচ্ছে তটম। যেহেতু তট একটি শব্দ বিভিন্ন লিঙ্গ পরিবর্তন করেছে, এই জন্য এই প্রকার শব্দকে কি বলা হয় অনিয়ত লিঙ্গ শব্দ বলা হয়। এবং সেই অনিয়ত লিঙ্গ শব্দ গুলো কার অন্তরে আসে না লিঙ্গ মাত্রে অন্তরে আসে, এবং সেই অনিয়ত লিঙ্গ শব্দগুলোতে কি বিভক্তি হবে প্রথমা বিভক্তি হবে। তৃতীয় অংশ পরিমাণ মাত্রে প্রথমা। পরিমাণ বলে বুঝো অল্প, বহুত, এক, অনেক, এগুলো পরিমাণ বলা হয়। অর্থাৎ এখানেও বুঝতে লাগবে পরিমাণ মাত্রাধিক্যে প্রথমা বিভক্তি হয়। যেহেতু বৃত্তিকার কাত্যায়ন লিঙ্গ মাত্রাধিক্য পদে আদি শব্দ দ্বারা লিঙ্গ ও পরিমাণ উভয়কে গ্রহণ করেছেন, সেহেতু সূত্রে লিঙ্গ মাত্রে বললেই কাকে বুঝাবে পরিমাণ মাত্রে বললেই কাকে বোঝাচ্ছে পরিমাণ মাত্রাধিক্যে বোঝাচ্ছে। এবং উদাহরণ কি দিয়েছেন দ্রোণ ব্রীহি, অর্থাৎ দ্রোণ রূপ এক পরিমাণ, সেই পরিমাণের ধান। দ্রোণ বললে একটা ধরে নাও একটা পাত্র, সেই দ্রোণ পরিপূর্ণ ব্রীহি মাসকালায় বা ধান বুঝো। এই উদাহরণে প্রাতিপদিকার্থ প্রথমা না হয়ে পরিমাণ মাত্রাধিক্যে প্রথমা হয়েছে। তাহলে পরিমাণ বুঝালেও কি হবে প্রথমা বিভক্তি হবে। এবং চতুর্থ পর্যায়ে কি আছে বচন মাত্রে প্রথমা, অর্থাৎ সংখ্যা। বচন মানে কি সংখ্যা, এক বচন, দ্বিবচন, বহুবচন। এই সংখ্যা বুঝালেও কি বিভক্তি হবে প্রথমা বিভক্তি হবে, যেমন একঃ, দ্বৌ, বহবঃ। তো এভাবে আজকে আমরা দেখলাম কারক প্রকরণের কর্তৃকারকের প্রথম একটি সূত্র। সূত্রটির নাম ছিল কি প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। এবং সূত্রটিকে বোঝার জন্য বা
সূত্রতেই দুটো শব্দ আছে। প্রথমটি হলো প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, দ্বিতীয়টি হলো প্রথমা। প্রথম শব্দে দ্বন্দ্ব সমাস হয়েছে এবং দ্বন্দ্ব সমাসের শেষে কোন পদটি আছে? মাত্র পদ আছে। অতএব যেহেতু আমাদের সূত্র রয়েছে বা ন্যায় রয়েছে দ্বন্দ্বান্তে শ্রূয়মাণ পদম প্রত্যেকম অনুবর্ততে, তাই সেই মাত্র শব্দটি তার পূর্বে আসা চারটি শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। অতএব সূত্রটি চার ভাগে বিভক্ত হয়ে যাবে। পরিমাণ মাত্রে, প্রাতিপদিকার্থ মাত্রে, লিঙ্গ মাত্রে, বচন মাত্রে, পরিমাণ মাত্রে, বচন মাত্রে, এভাবে চার ভাগে বিভক্ত হয়ে যাবে। এবং প্রত্যেক ভাগের আলোচনা আমরা এখানে করলাম, স্ক্রিনেও আমি দেখাইছি। আশা করি বোঝার জন্য সহায়ক হবে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা আগামী ক্লাসে এটাকে তোমার ডাউট ক্লারিফাই করবো। কেননা প্রথম যেহেতু সূত্র পড়তে আছে অনেক সংশয় থাকতে পারে, এবং যেহেতু ক্লাসরুম টিচিং নয়, অনলাইন টিচিং, তো ব্যাকরণটা ব্ল্যাকবোর্ড না হলে পড়ানো যায় না। তো তাই আমি সেজন্য এখানে ইমেজ দিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা বুঝতে চেষ্টা করো।